হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমি তোমাদের ভালো রাখতে নতুন আরও একটি কাহিনী নিয়ে চলে এসেছি। আজকের এই কাহিনীটি তোমাদের অনেক অনেক আনন্দ দেবে। তার আগে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা জলদি জলদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো আর দেরি না করে তোমাদের গল্পে নিয়ে যাই। মালতী অস্বস্তির সাথে কাপড় মেলে দিতে থাকে। বুড়োটা কি বাজেভাবে তাকায়। এইভাবে তাকালে সবার অস্বস্তি হয়, কাজের লোকেরও হয়। মালতীর কিছু করার নেই, কারণ বুড়ো বেশি টাকা দেয়। বেকার স্বামীকে চালাতে হয় তার, তাই মালতীর কিছু করার নেই। সব মুখ বুঝেই সহ্য করতে হয়। বুড়োর বাড়িতে কেউ নেই, বুড়ি মারা গেছে। ছেলেমেয়ে দুটোই দিল্লি মুম্বাই থাকে, আর বুড়ো রিটায়ার করে বাড়িতে থাকে আর সারাদিন বসে থাকে। মালতী দেখতে পায় বুড়ো হয় কিছু পড়তে থাকে অথবা ওই সিনেমা দেখতে থাকে। মালতীকে দেখে লুকিয়ে ফেলে বুড়ো, কিন্তু মালতী বুড়োর থেকে অনেক চালাক। ও বুঝতে পারে বুড়ো ওকে লুকুচ্ছে। তবে বুড়ো এমনিতে ভদ্র, কখনো বাজে ইঙ্গিত করে না বা কোনো বাজে প্রস্তাবও দেয়। মাঝে মাঝে মায়া হয় শ্যানবাবুর জন্য। বউ মরে যাতে বুড়ো একাকী হয়ে পড়েছে, তাই সারাদিন নিশ্চুপ থাকে। মালতীর মনে হয় ও যতক্ষণ বাড়িতে কাজ করে ততক্ষণ বুড়ো মানুষ সঙ্গ পায়। তাই বুড়ো ওকে দেখে যদি একটু শান্তি পায়, পাক। মালতীর অস্বস্তি হলেও সহ্য করে নেবে। মালতীর জীবনে অনেক ঝঞ্ঝাট। একে তো বেকার স্বামী, তার সাথে বিধবা ননদও একজন আছে। তবে ঝনাও মুখরা নয়, বরং ভাইয়ের বউয়ের সাথে মিলেমিশেই থাকে। ওর কাজে সাহায্য করে, ওদের মধ্যে হালকা রসিকতাও হয়। মালতী লজ্জা পায়, কিন্তু ঝর্ণা বাচাল। অনিল রাজমিস্ত্রির কাজ করে। যত রোজগার করে তার বেশিরভাগ লাল পানির উপর খরচ করে ফেলে। তাই মালতীকে কাজের জন্য বাইরে কাজ করতে হয়। ঝর্ণা বয়সে মালতীর থেকে বেশ বড়। মেয়ের বিয়ে দিয়েছে, বয়স 40 হবে। মালতীর 28। মালতীর কোনো ছেলেপুলে হয়নি, যদিও বিয়ের 4 বছর হয়েছে। কাপড় মেলে বালতিকা নিয়ে বাথরুমে রাখতে রাখতে ভাবল, বুড়ো রিটায়ার করে ফেলেছে, কিন্তু এখনও দেখি বুড়ো, ওটা কি এখনও হয়? দিদিকে জিজ্ঞেস করতে হবে আজ। মালতী মনে মনে ঠিক করে কাজে মন দিল। বিকেলে কাজ শেষ করে বাড়ি ফিরল মালতী। ঝর্ণা বাড়ির সব কাজ শেষ করে মালতীর জন্য অপেক্ষা করছিল। মালতীকে দেখে ঝর্ণা বলল, কিরে, খুব খাটুনি গেছে? আর বলো না দিদি, সব কাজই তো করতে হয়। বুড়োর জন্য বেলার খাবার তৈরি করে রেখে আসতে হয়। তা বুড়ো কি দুপুরের রান্না বিকেলে খেতে পারে? বুড়োর আর কি করার আছে? বুড়ো আমাকে বলেছিল 2 বেলা রান্না করলে টাকা বেশি দেবে, কিন্তু আমার এত সময় কোথায়? আরও অন্য অসুবিধাও আছে। ও আচ্ছা। মালতী ভেবেছিল ঝর্ণা জানতে চাইবে কি অসুবিধা। যখন ঝর্ণা কিছু জানতে চাইল না, তখন মালতী নিজেই বলে উঠল, দিদি, অসুবিধার কথাটা জানতে চাইলে না তো? ঝর্ণা জবাব দিল, অসুবিধাটা কি সেটা আমি ধারণা করতে পারছি। হইতে পারে রাত্রিবেলায় তোর যাতায়াত করতে ভয় করতে পারে, অথবা এমনও হতে পারে যে তুই বদনামের ভয় করিস। তুমি বেশ বলেছ, আসলে রাত্রিবেলায় যাতায়াত করতে আমার ভয় করবে, তাই চিন্তা করছি। মালতী ইচ্ছে করেই সেনবাবুর কথা বলি করেও বলল না, কারণ ওর মনের মধ্যে একটা ভাবনায় এসে গেছে, যদি পটিয়ে পটিয়ে ঝর্ণাকে সন্ধেবেলা রান্নার জন্য পাতানো যায় তাহলে ইনকাম কিছু বাড়বে। ঝর্ণা কিন্তু টোপ কিলে। ঝর্ণা মালতীকে বলল, কেন যে এত ভয় পাস? কে আর কি করবে? সন্ধেবেলায় একা মেয়ে ছেলে দেখলে অন্ধকারে বখাটি ছেলেগুলো কখনো কখনো একটু গায়ে পড়াপড়ি। এর বেশি কিছু করার সময় বা সুযোগ পায় কোথায়? পরিতোষ সেন হুকো খেতে ভালোবাসেন। হুকো তৈরি করাটা বেশ ঝামেলার কাজ। চাকুরি জীবনে কাজের লোকে এই কাজটা করত। এখন পরিতোষ সেনের ঠিক ঝি মালতীকে একবার বলেছিলেন, কিন্তু মালতী সোতেসুচি পারগে না বলেছিল। নিজের হাতে হুকো তৈরি করতে ভালো লাগে না, তাই সিগারেট খেলেন। আজ হঠাৎ ইচ্ছে করল পরিতোষের হুকো খেতে। হুকো যখন তৈরি করছিলেন এমন সময় কালিং বেল বাজল। দরজা খুলে দেখলেন সামনে মালতী। মালতীকে দেখে পরিতোষ সেন বললেন, এসো, ঘরে এসো। মালতীর পিছনে আরও একজন মহিলা আছে। সেনবাবু দেখলেন যে ওরা দুজন ঘরে। ঢোকার পর সেনবাবু বললেন, উনি কে? মালতী জবাব দিল, আপনার সন্ধেবেলা রান্না করার জন্য লোক নিয়ে এলাম, কিন্তু একটা কথা আছে। বল, কি কথা?
আপনি আমাকে যত টাকা দেন তার ডাবল দিতে হবে। একটু ভেবে সেনবাবু বললেন, আমারও একটা কথা আছে। আমি ৩,০০০ টাকা দেব, কিন্তু ওনাকে রাত্রিবেলায় এখানে থাকতে হবে। রাতবিরাতে ওকে রোজ আমি পৌঁছতে দিতে পারব না। ঝর্ণা জবাব দিল, ঠিক আছে, আমি রাতে এসে রান্না করে থেকে যাব। সকাল হলে জলখাবার তৈরি করে চলে যাব, আর তারপর মালতী আসবে। ঝর্ণা আর মালতী বেরিয়ে যাওয়ার পর সেনবাবু হুকো তৈরি করলেন। তারপর আধ ঘণ্টা ধরে হুকোর মজা নিলেন। আগামী দিন, নতুন আলো নিয়ে আসছে। সেনবাবু জানেন ঝর্ণার বয়স ৪০-এর কাছাকাছি। একে যদি লাইনে আনতে পারেন, তাহলে সময়টা ভালোই কেটে যাবে। সেনবাবু জানেন মালতীকে হাত করার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু মালতী সেনবাবুকে কোনো পাত্তাই দেয়নি। সেনবাবুর একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে অসহায় নারীর ওপর কোনো জোর জুলুম করতে ওনার মন চায় না। তা দিদি, তুমি ঠিক বলছ। আমি বলি কি, সন্ধেবেলার কাজটা তুমি করো বরং। তাহলে তোমার স্নেহের আদরের ভাই যখন বাড়ি ফিরে আসবে, আমি তাকে সেবা করতে পারব। আর তোমার রোজগারের টাকাটা কাজেও লাগবে। তুমি কি বলো? তা আমি যেতে পারি তো। বুড়োটা কত বুড়ো, উটকো ঝামেলা টামেলা করবে না তো? বুড়োর এর জিপটা লম্বা, কিন্তু এই বুড়ো বয়সে ধকল সইবার ক্ষমতা হবে বলে মনে হয় না আমার। আর ছোটখাটো ব্যাপার তুমি সামলে নিতে পারবে, আমি বুঝে গেছি। বুড়ো এমনিতে নিরীহ, কিন্তু চোখের চাউনিটাই মোটামুটি অস্বস্তিতে ফেলে দেয়। ও তুই কিছু ভাবিস না, বুড়োকে আমি ৩ দিনে সামলে ফেলব। তুমি বুড়োকে লাই দেবার কথা ভাবছ এতে আমার যে বিপদ হবে, আমার দিকে যদি আবার হাত বাড়ায়? তা তুই চিন্তা করিস না বোন আমার, আমি সব সামাল দিয়ে দেব। আজই আমায় নিয়ে চলো। মুখে একটু বিরক্তি দেখালেও মনে মনে মালতী খুব খুশি। কিছু টাকা পয়সা বেশি আসলে ভালোই চলবে। আজই তোমাকে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দেব। মালতী যখন আশেপাশে কাজ করে, উনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। মালতী বুঝতে পারেন সেনবাবু ওর দিকে তাকিয়ে আছেন। অস্বস্তিতে মালতী কাপড় টেনে ঠিক করে। মালতীর কিছু করার নেই, অর্থের প্রয়োজন, তাই কিছু বলতে পারে না মালতী। কিন্তু সেনবাবু লেগে আছেন। উনি জানেন কঠিন কাজ করতে গেলে লেগে থাকতে হয়, তাতে সাফল্য পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ঝর্ণা আসাতে কি পরিতোষ সেন উৎফুল্ল? তা উনি উৎফুল্ল তো বটেই, মালতী তো দিনের বেলায়। ঝর্ণাকে বগল দাবা করতে খুব একটা কাঠখড় পোড়াতে হবে না মনে হয়, কিন্তু সেনবাবুর আসল চোখ মালতীর দিকে। সেনবাবু মনে মনে ঠিক করলেন প্রথমে উনি ঝর্ণাকে কাবু করে নেবেন। ঝর্ণা একবার বসে এসে গেলে ও সেনবাবুকে মালতীকে জয় করার রাস্তা বের করে দেবে। মনে মনে হাসলেন, কাজ হয়ে যাবে মনে হচ্ছে। পরদিন সকালে মালতী এলো কাজে। সেনবাবু আর চোখে ওকে দেখল, কোনো তার মরম টের পায় কিনা। সেরকম কিছু ওনার চোখে ধরা পড়ল না। পরিতোষ সেন জানেন যদি ঝর্ণা আর মালতীর মধ্যে কোনো আলোচনা হয়, তাহলে মালতীর আচরণে সেটা ধারা পেত। তাতে সেনবাবুর কাজটা সহজ হয়ে যেত, কিন্তু সেনবাবু তোমার পাত্র নয়। প্রথমে উনি ওনার দৃষ্টি মালতীর দিকে দিয়ে মালতীকে বলল, কে মালতী? আজ সন্ধ্যায় তোমার নোনা দেশে রান্না করে দেবে তো? মালতী বুড়োর চোখ কোথায় সেটা বুঝতে পেরে মনে মনে খেপে গেল, কিন্তু মুখে কোনো কিছু প্রকাশ না করেই জবাব দিল, কাল। তো ও তোমাকে বলে গেল বিকেলেও আসবে? আমি আজ আর কোনো কথা জিজ্ঞেস করিনি ও আসবে কিনা। আসার ইচ্ছে না থাকলে ও নিজেই আমাকে বলত। পরিতোষ বুঝলেন মালতী ক্ষেপে আছে। ক্ষেপে যাওয়ার কারণটা কি তাও জানেন, কিন্তু পরিতোষ পুরনো খেলোয়াড়, জানেন যে রাগ থেকেই অনুরাগের সৃষ্টি হয়। তাই পরিতোষ চোখ না সরিয়েই বললেন, তোমার ননদ যদি না আসে তাহলে আজ এই বুড়োকে না খেয়ে থাকতে হবে, সেটা বুঝতে পারছ কি? চোখ দেখলে তো মনে হয় না যে এটা বুড়োর চোখ। মালতী মুখে জবাব দিল, ও আসবে। আজ মালতী একটা শক্তি পেয়েছে, আজ ওর ভয় নেই। আস্তে আস্তে ওর জায়গাটা এই বাড়িতে পোক্ত হচ্ছে। আজ তো আর বুড়ো এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতে পারবে না। সেনবাবুর মুখে ছিলে হাসি। অনুরাগের জন্ম হয় রাগ থেকে। এতদিন মালতীর মধ্যে অবজ্ঞা দেখতে দেখতে হীনমন্যতায় ভুগছিলেন। আজ মালতীর রাগ দেখে স্বস্তি পেলেন। মেয়েরা যখন তোয়াক্কা করে না, তখন পুরুষ মানুষের কিছু গড়ার থাকে না। অবজ্ঞা করার মানে হচ্ছে অপমান করা, মূল্য না দেওয়া। কিন্তু পুরুষের দৃষ্টিতে যদি নারী সচেতন হয়ে যায়, তার থেকে পুরুষের মনের মধ্যে আশার সঞ্চার হয়। তাই সেনবাবু আজ মালতীর অবজ্ঞার দেওয়াল ভেঙে ওর ভ্রুকুটির আবাস দেখতে পেয়ে অনত। রাগ থেকে নিশ্চয়ই অনুরাগ জন্মাবে। তাছাড়া ঝরনা বিকেলে আসছে। ঝরনার মধ্যে পরিতোষ এক আশার আলো দেখছেন। ঝরনাকে মানাতে পারবেন বলে মনে হচ্ছে। মনে মনে পরিতোষ খাকবানের কাছে আর্জি রাখলেন,
হে প্রভু, এই বিপত্নিক বুড়োর দিকে একটু মুখ তুলে তাকাও। এর শরীরে যখন শক্তি দিয়েছ, তাহলে শক্তি খরচ করার জায়গাও বের করে দাও। এরপর কি হলো তা জানতে আমার এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর গল্পটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। পরের পর্বে আবারও দেখা হবে।